আজকের ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার 16 স্মল স্যাম্পল থিওরি। স্মল স্যাম্পল থিওরির আগে আমরা গত ক্লাসটা একটু রিভিউ করে নিই। আমরা গত ক্লাসটাতে মূলত টেস্ট অফ হাইপোথিসিস চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম। টেস্ট অফ হাইপোথিসিস চ্যাপ্টারটাতে আমরা ডেফিনিশন অফ হাইপোথিসিস, ডিপেন্ডেন্স বিটুইন নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস, আরো পড়েছিলাম প্রসিডিউরস অফ হাইপোথিসিস টেস্টিং, লেভেল অফ সিগনিফিকেন্স, ডিগ্রি অফ ফ্রিডম, টাইপ 1 টাইপ 2 এরর, ওয়ান টেইল এবং টু টেইল টেস্ট। এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। স্মল স্যাম্পল থিওরিতে যাওয়ার আগে আমরা আরেকটু রিভিউ করে নেই হোয়াট ইজ টেস্ট অফ হাইপোথিসিস বা হোয়াট ইজ হাইপোথিসিস। আমরা বলেছিলাম হাইপোথিসিস ইজ অ্যান অ্যাজাম্পশন। আমরা আবার একটু দেখে নেই হাইপোথিসিস ইজ অ্যান অ্যাজাম্পশন অ্যাবাউট দি পপুলেশন প্যারামিটার টু বি টেস্টেড বেসড অন স্যাম্পল ইনফরমেশন। এই হাইপোথিসিস আবার দুটো হতে পারে। হাইপোথিসিস দুটো হতে পারে, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস হতে পারে, আরটা হতে পারে অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, আমরা প্রথমে একটু হাইপোথিসিসের ডেফিনিশনটা আরেকবার দেখে নিই। A hypothesis is an assumption about the population parameter to be tested based on sample information. আমরা যেহেতু গত ক্লাসে এগুলো ডিটেইলস আলোচনা করেছি, আমরা এখন আর অত ডিপে যাব না, আমরা জাস্ট একটু রিভিউ করব। একটা উদাহরণ দেখি। আমরা আজকে স্মল স্যাম্পল থিওরি করব। স্মল স্যাম্পল থিওরি থেকে একটা উদাহরণ নিই। যেমন বলতে দেখেন 10 oil tins are taken at random from an automatic filling machine. The mean weight of the tins is 15.8 kilo and standard deviation is 0.50 kilo. Does the sample mean differ significantly from the intended weight of 16 kilo? বলছে আমি একটা অটোমেটিক ফিলিং মেশিনের নিচের থেকে 10টা তেলের টিন নিলাম, যেখানে প্রতিটা তেল এই 10টা টিনের ওজন একসাথে যোগ করে 10 দিয়ে ভাগ করে পেলাম 15.8 কিলো। আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরেছি 0.50 কিলো বা পেয়েছি। এখন দেখেন এই স্যাম্পল মিন যেটা বলছে, এই স্যাম্পল মিনটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে ইন্টেন্ডেড ওয়েটের চেয়ে একটু ডিফারেন্ট আছে। আমার ইন্টেন্ডেড ওয়েট ছিল 16 কিলো। আমার কথা ছিল আমি প্রত্যেকটা তেলের টিনে 16 কেজি করে তেল কি করব, ফিলিং করব। কিন্তু আমি এই 10টা টিন যেগুলো আমি বেছে নিয়েছি স্যাম্পল হিসেবে, ওগুলোতে পেয়েছি 15.8 কিলো করে। এখন এই যে পার্থক্যটা পাচ্ছি, এটা কি সিগনিফিকেন্ট কিনা, এই হলো আমার পরীক্ষার বিষয়, আমার গবেষণার বিষয়। তো এই যে গবেষণাটা, এই সংক্রান্ত আমি প্রথমে একটা হাইপোথিসিস ড্র করব। এখানে দুটো হাইপোথিসিস ড্র হবে, একটা হলো নাল হাইপোথিসিস, একটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিসটা কি, আমি প্রথমেই ধরে নিব যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন এন্ড পপুলেশন মিন বা স্যাম্পল স্ট্যাটিক এন্ড পপুলেশন স্ট্যাটিক, সেটাকে আমরা বলছি নাল হাইপোথিসিস। ওকে, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দি স্যাম্পল স্ট্যাটিস্টিক এন্ড পপুলেশন প্যারামিটার। ঠিক আছে, যদি এটা ধরে নেই সেটাকে বলবো আমরা নাল হাইপোথিসিস। আর তার ঠিক বিপরীতটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস, দ্যাট দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন এন্ড পপুলেশন মিন। অর্থাৎ এই যে আমাদের স্যাম্পলের যে আমি 15.8 কিলো পেয়েছি আর আমার হওয়ার কথা ছিল 16 কেজি করে, এই দুটার মধ্যে যে পার্থক্যটা, এটাকে যদি আমি ধরে নেই যে কোনো পার্থক্যটা তেমন বেশি সিগনিফিকেন্ট না, তাহলে ওটাকে বলবো নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হলো হ্যাঁ, যে ডিফারেন্সটা আছে সেটা সিগনিফিকেন্ট, সেটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। ইন জেনারেলি অল্টারনেটিভ হাইপোথিসিসটাই আমাদের রিসার্চ হাইপোথিসিস। এই যে হাইপোথিসিস মানে কি, আমি আগে থেকে একটা ধারণা করছি, এটাকে আমরা এখানে আমাদের ব্যাখ্যা করছি। হাইপোথিসিস ইজ অ্যান অ্যাজাম্পশন about the population parameter to be tested based on sample information. ঠিক আছে, for example, we may wish to decide on the basis of sample data whether a new medicine is really effective in curing disease or not, whether one training procedure is better than another or not. অর্থাৎ আমি কি করলাম, দুটো কোম্পানির ওষুধ নিলাম, দুই দল স্যাম্পলের মাঝখানে আমি এই ওষুধগুলো বিতরণ করলাম এবং দেখলাম যে আসলে এই ওষুধটা কাজ করছে কিনা বা দুটো ওষুধের মধ্যে কাজের তফাৎটা কেমন। ঠিক আছে, তো সেটা আমি ব্যাখ্যা করার জন্য, পরীক্ষা করার জন্য দুই দল ভাগ করে নিলাম। দুই দল ভাগ করে দুটো কোম্পানির দুটো ওষুধ দুই দলকে দিয়ে আমি কি করব, টেস্ট করে দেখব। টেস্ট করার আগে আমি একটা সাধারণ ধারণা করব যেটা কিনা স্যাম্পল নিয়ে আমি টেস্ট করে এটার সিদ্ধান্ত জানাবো পরে। এটাকে বলতেছে হাইপোথিসিস। হাইপোথিসিস ইজ অ্যান অ্যাজাম্পশন, ধারণা অ্যাবাউট দি পপুলেশন প্যারামিটার, পুরো পপুলেশন সম্পর্কে একটা ধারণা, টু বি টেস্টেড, যেটা কিনা আমি টেস্ট করে দেখবো বেসড অন স্যাম্পল ইনফরমেশন, স্যাম্পলের উপর ভিত্তি করে। এই যে আমি 10 টিন তেল নিয়েছি, এই 10টা টিন আমি বেছে নিয়েছি, এই 10টা টিনের উপর এর পরীক্ষা করে আমি
সবগুলো টিনের উপর একটা কি সাধারণ ধারণা যে দিব, যে ড্র করব, সেটাই হলো আমার হাইপোথিসিস। আমি প্রথমে 10টা টিম বেছে নিয়েছি, এই 10টা টিমের উপর টেস্ট করে আমি কি করব, পুরো পপুলেশন সম্পর্কে, অর্থাৎ ওখানে যদি 1000টা টিম থাকে তাহলে ওটা সম্পর্কে আমি কি একটু ধারণা ড্র করব। তো প্রথমে আমি একটা যে এই হাইপোথিসিস নিব, এই হাইপোথিসিসটাকে আমরা দুই ভাগে ভাগ করি। আমি আগেও বলেছি, আগের ক্লাসে আমরা একটা ডিটেলস আলোচনা করেছি, আজকে আর এখন যাচ্ছি না, শুধু একটু রিভিউ করছি, যেহেতু আমরা আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করব। নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল ইজ হোয়াট? নাল হাইপোথিসিসটা হলো রিসার্চ হাইপোথিসিসের বিপরীত। নাল মানে হলো যেটাকে সাধারণত রিসার্চাররা বাদ দিতে চায়। রিসার্চাররা নাল হাইপোথিসিসটাকে সাধারণত বাদ দিতে চায়, অর্থাৎ এটা ট্রায়াল এন্ড এরর মেথড আমরা যখন যাব তখন আমরা প্রথমে নাল ধরবো কি, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। আসলে আমাদের মিন ওয়েট এবং আমাদের যে ইন্টেন্ডেড ওয়েট, এটার মধ্যে যে ডিফারেন্সটা তেমন সিগনিফিকেন্ট না, এটাকেই আমরা বলছি নাল হাইপোথিসিস। আর আমাকে প্রমাণ করতে হবে যে না, যেই ডিফারেন্সটা আছে সেটা সিগনিফিকেন্ট ডিফারেন্স। সো আমি যদি দেখি আমার প্রমাণের মধ্যে আমার টেবিল ভ্যালুটা আমার ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড়, তখন আমি বলবো নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হয়েছে, আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা রিজেক্ট হয়েছে। আমরা সেইটা ম্যাথসে আসবো, আমরা আগে এই বেসিকটা একটু দেখে নিলাম যে হোয়াট ইজ হাইপোথিসিস এন্ড হোয়াট ইজ নাল হাইপোথিসিস। একটু আরেকটু দেখে নিই। নাল হাইপোথিসিস asserts that there is no significant difference or true difference in the sample statistic and population parameter under consideration, hence the word null, which means invalid, void or amounting to nothing, no difference, and the difference found is accidental arising out of fluctuations of sampling. So a hypothesis which states that there is no difference between assumed and actual value of the parameter is the null hypothesis, and the hypothesis is that is different than the null hypothesis is the alternative hypothesis. So আমরা actually alternative hypothesis টাকে কি বলবো? আমরা actually alternative hypothesis টাকে আমাদের research hypothesis বলি। এই যে alternative hypothesis, এটাকে আমরা বলি in general research hypothesis। তো যাই হোক, আমরা যেহেতু এখন ম্যাথমেটিক্যাল কোর্সটা করেছি ইনফারেন্সিয়াল আমরা দেখবো এখানে ম্যাক্সিমাম ম্যাথস গুলোতে আমরা নাল হাইপোথিসিসটাকেই প্রাধান্য দিব, ধরে নিব এবং অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করব নাল হাইপোথিসিস। খেয়াল করে দেখেন, আমরা যদি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করি তাহলে আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হবে। ইফ দি স্যাম্পল ইনফরমেশন লিডস টু রিজেক্ট নাল হাইপোথিসিস, দেন উই উইল অ্যাকসেপ্ট দি অল্টারনেটিভ হাইপোথিসিস। ইন জেনারেলি নাল হাইপোথিসিস কে H0 দিয়ে লিখলে, অল্টারনেটিভ হাইপোথিসিস কে H1 দিয়ে লিখে, অনেক সময় এটা H দিয়েও লিখে। That the two hypotheses are constructed so that if one is true, the other is false. এখন এখানের মধ্যে কিছু ব্যতিক্রম আছে, আমরা যেটা লেভেল অফ সিগনিফিকেন্স হিসেবে গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমরা একটা এরর মার্জিন ধরে নেই 5%। সাপোজ when we take 5% level of significance, that there are 5 chances out of 100 that we would reject the null hypothesis when it should be accepted, we are about 95% confident that we have made the right decision. যদি এমন হয় যে 100 এর মধ্যে 5% চান্স আছে যে আমরা যখন কিনা আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়ার কথা ছিল তখন এটাকে রিজেক্ট করে দিতে পারি, যদি এমন সম্ভাবনাকে আমি 5% ধরে নিই তাহলে আমরা 95% কনফিডেন্ট যে আমরা সঠিক ডিসিশনটা নিয়েছি। যাই হোক, আমরা আমাদের ম্যাথসে চলে যাই। প্রয়োজনীয় সাপেক্ষে আমি আবার এগুলো জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করবো। একটা ম্যাথস দেখি। আসলে আমরা আমাদের আজকের চ্যাপ্টারটা মূলত স্মল স্যাম্পল থিওরি নিয়ে। স্মল স্যাম্পল থিওরির মধ্যে আজকে আমরা টি-টেস্ট আলোচনা করবো। আমরা স্মল স্যাম্পল থিওরি দেখে নিই। The techniques examined in earlier chapters under the general headings of sample distribution, estimation of parameter and test of hypothesis are based on knowledge of the underlying sampling distribution of the sample statistic for large samples. আসেন, যদি আমার if the original population is normally distributed and standard deviation of the population is unknown, যদি অরিজিনাল পপুলেশনটা কি হয় নরমালি ডিস্ট্রিবিউটেড হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি হয় আননোন হয়, the sampling distribution of the mean derived from large samples will also be normally distributed. But if the sample size is small, say for example less than 30 or less, then the sample statistics will follow a T distribution. অর্থাৎ আমার যদি স্যাম্পল সাইজটা 30 অথবা 30 এর চেয়ে ছোট হয় তখন আমরা ইন জেনারেলি এটাকে স্মল স্যাম্পল সাইজ বলি, স্মল স্যাম্পল টেস্ট করি। স্মল স্যাম্পল টেস্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা টেস্ট হলো টি টেস্ট। টি-টেস্টে আবার অনেকগুলো প্রকার আছে। The students T distribution obtained by W.S. Gossett was published under the pen name of student in the year 1908. 1908 সালে। So it is reported that Mr. Gossett was a statistician for a brewery and that the management did not want him to publish his scholarly theoretical article under his real name
and bring shame to his employer. So consequently he selected the pen name student. এটাকে স্টুডেন্টস টি টেস্টও বলা হয়। এনিওয়েজ, আছেন আমরা এখানে আপাতত সময় নষ্ট না করি আমরা পরে চলে যাই, আমরা একটা ম্যাথসে চলে যাই, ওখান থেকে আমরা দেখাবো। আমরা টি টেস্ট যখন করতে যাব, টি টেস্টে আমরা 4 ধরনের সাধারণত প্রবলেম পাবো। The following are some important applications of the T distribution. Number 1, test of hypothesis about the population mean. আমরা আজকে মূলত এই টপিকটা নিয়ে আলোচনা করব, test of hypothesis about the population mean. আচ্ছা, টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি পপুলেশন মিনে যাওয়ার আগে আমরা এই প্রবলেমে যাওয়ার আগে একটা প্রবলেম নিয়ে আগে একটু আলোচনা করে নেই। যেমন দেখেন ইলাস্ট্রেশন 1টা, আমাদের সবার কাছে কি বই আছে? ইফতেখার, আপনি একটু রেসপন্স করবেন। ইফতেখার, আর ইউ উইথ মি? স্যার আমার কাছে বই আছে। ওকে ফাইন, আমাকে একটু আপনি রেসপন্স করবেন। সবাইকে আমি নক করা সম্ভব না, যাদের প্রশ্ন থাকবে, কনফিউশন থাকবে, আমাকে প্রশ্ন করবেন। দেখেন, 10 oil tins are taken at random from an automatic filling machine. বলছে আমি 10টা টিনকে বেছে নিলাম যাদের গড় ওয়েট ছিল 15.8 কিলো এবং যাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি পেয়েছি 0.50 কিলো। এটা দেয়া আছে 0.50, এটা দেয়া আছে, এর মানে এটা বের করে রেখেছে ওরা। Does the sample mean differ significantly from the intended weight of 16 kilo? Does the sample mean differ significantly from the intended weight of 16 kilo? বলছে যে স্যাম্পল মিনটা পেয়েছি সেটা কি ইন্টেন্ডেড মিন থেকে খুব বেশি সিগনিফিকেন্টলি ডিফার করে কিনা। আমি আবার বলছি, আমরা 2 ধরনের হাইপোথেসিস ড্র করি, একটা হলো নাল হাইপোথেসিস, একটা অল্টারনেটিভ হাইপোথেসিস। সো আমাদের অল্টারনেটিভ হাইপোথেসিস, আমাদের নাল হাইপোথেসিসটা কি ছিল? দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন এন্ড পপুলেশন মিন। তাহলে এখানে আমি দুভাবে লিখতে পারি। আমি তাহলে নালটা কি ধরবো? নালটা অলওয়েজ হবে দেয়ার ইজ নো ডিফারেন্স, অর্থাৎ খেয়াল করে দেখেন এখানে অটোমেটিক ফিলিং মেশিনের কথা বলছে। যদি আমি ধরে নেই দুটো মিনের মধ্যে ডিফারেন্স নেই বা যেটা আছে সেটা সিগনিফিক্যান্ট না, এর মানে কি অটোমেটিক ফিলিং মেশিনটা ঠিক আছে। আর যদি দেখতে পাই যে দুটো মিনের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্সটা আছে, তাহলে এটা দ্বারা কি প্রমাণ হবে? এটা দ্বারা প্রমাণ হবে যে অটোমেটিক ফিলিং মেশিনটাতে প্রবলেম আছে, এটা সারাতে হবে অথবা এটা বদলাতে হবে। ঠিক আছে, সো আমরা প্রথমে আমাদের ম্যাথসের খাতিরে আমরা কি করব? প্রথমে আমাদের হাইপোথেসিসটা ড্র করব, নাল হাইপোথেসিস। সো নাল হাইপোথেসিসটা কি? নাল হাইপোথেসিসটা আমরা ধরবো, প্রথমে আমরা ধরে নিব যে আমার ফিলিং মেশিনটা ঠিক আছে, দ্য ফিলিং মেশিন ইজ কারেক্ট, ইটস ওকে, ইটস অপারেটিং প্রপারলি। এটা যদি আমি ধরে নেই, তার মানে কি স্যাম্পল মিন এবং ইন্টেন্ডেড মিন ওয়েট এর মধ্যে তফাৎটা সিগনিফিক্যান্ট না। আমরা যেটা শিখেছি যে নাল হাইপোথেসিসটা কি বলেছিলাম, নাল হাইপোথেসিসটা আমরা দেখেছি a hypothesis is which states that there is no true difference between assumed and actual value. Assumed and actual value of the parameter is the null hypothesis. So দেখেন, আমরা প্রথমে নাল হাইপোথেসিস কি ধরবো? আমাদের এই ম্যাথস গুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হাইপোথেসিসটা ড্র করা। আপনাকে প্রথমেই একটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট নাল হাইপোথেসিস ড্র করতে হবে। তো আমরা এখানে দুভাবে লিখতে পারি, let us take the null hypothesis that there is no significant difference between sample mean weight and intended mean weight, অথবা sample mean weight and populated mean weight, কিংবা বইয়ে যেভাবে আছে আপনারা এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। let the null hypothesis be that, অথবা let us take the null hypothesis that the sample mean weight is not different, অর্থাৎ এই যে sample mean weight এবং intended weight এই দুটার মধ্যে ডিফারেন্সটা সিগনিফিক্যান্ট না, যে খুব একটা বেশি ডিফার করে না, খুব একটা বেশি ডিফার করে না। অথচ আমরা সাদা চোখে আমরা কিন্তু অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি প্রায় 200 গ্রাম করে কম পাচ্ছি, 200 গ্রাম কম আছে, কিন্তু আমাকে নাল হাইপোথেসিস ধরতে হবে যে কোনো ডিফারেন্স নেই। এটা আপনারা আগে সবাই আগে বুঝে নেন। এই লাইনটাতে যদি আপনাদের কোনো ভুল হয় বা হাইপোথেসিস ড্র করতে যদি আমাদের ভুল হয়, তাহলে কিন্তু আমাদের ম্যাথসে কোনো নাম্বার আসবে না। এখানে এটার পরে আর কিন্তু আমাদের এখানে দ্বিতীয় লাইন আর যাওয়ার কোনো অপশন নেই, প্রথম লাইনে। অর্থাৎ যে কোনো রিসার্চের প্রথমে সবচেয়ে জরুরি বিষয় হলো রিসার্চ কোয়েশ্চেনটা। যেহেতু আমরা এখন রিসার্চ শিখছি না, জাস্ট ম্যাথমেটিক্যাল ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করছি, সেহেতু আমরা হয়তো বা ওই ব্রড থিঙ্কিং এ যাব না। তবে এটুকু বেসিক আমাদের জেনে থাকতে হবে যে আমাদেরকে অবশ্যই একটা সঠিক হাইপোথেসিস বিল্ড আপ করতে হবে।
কারণ এখানে যদি আমাদের হাইপোথিসিসে ভুল হয় তাহলে আমরা টাইপ 2 এররে পড়ে যাব। টাইপ 2 এরর নিয়ে আমরা আগে ক্লাসও আলোচনা করেছিলাম যে আমার হাইপোথিসিসটা কি রং, তারপর এটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় টাইপ 2 এরর, তো এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তা আমাদেরকে এই জন্য প্রথমেই নিশ্চিত হতে হবে, সতর্ক থাকতে হবে যে আমার হাইপোথিসিস কিভাবে নিয়েছি সেটা ঠিক আছে। তা আসুন আমরা প্রথমে হাইপোথিসিস কি ড্র করলাম আমরা এটুকু লিখে নেই। লেট দ্য নাল হাইপোথিসিস বি দ্যাট স্যাম্পল মিন ওয়েট ইজ নট ডিফারেন্ট ফ্রম ইন্টেন্ডেড ওয়েট, অথবা এভাবে লিখতে পারি let the null hypothesis be that there is no significant difference between sample mean weight and intended mean weight অথবা population weight। আসুন এরপর আমাদের সূত্রটা কি, আমরা এখন আমরা 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 ফর্মুলাগুলো দেখেছিলাম না, আমরা এখানে দেখেছিলাম যে সেট আপ হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে আমাদের কি ছিল, আমরা দেখেছিলাম প্রথমে হাইপোথিসিস সেট আপ করতে হয়, নাল হাইপোথিসিস ধরতে হয়, অল্টারনেটিভ হাইপোথিসিস ধরতে হয়। এখন দেখেন এখানে আমি অল্টারনেটিভ হাইপোথিসিস ধরি নাই, খেয়াল করেন আমি লিখেছি নাল হাইপোথিসিস, লেট দ্য নাল হাইপোথিসিস বি দ্যাট দ্য স্যাম্পল মিন ওয়েট ইজ নট ডিফারেন্ট ফ্রম ইন্টেন্ডেড ওয়েট। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে, সিম্পল, লেট দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস হবে স্যাম্পল মিন ওয়েট ইজ ডিফারেন্ট ফ্রম ইন্টেন্ডেড ওয়েট, জাস্ট এটা বাদ চলে যাবে, নটটা বাদ দিয়ে দিলেই সেটা হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্ট হয় তাহলে অল্টারনেটিভ অথবা রিসার্চ হাইপোথিসিসটা রিজেক্ট হবে, নাল হাইপোথিসিসটা রিজেক্ট হওয়া মানে অল্টারনেটিভটা অ্যাকসেপ্ট হবে, এই ভাইস ভার্সা। আসুন আমাদের একটু ফর্মুলাটা দেখে নিই, আমাদের ফর্মুলাটা কি, জাস্ট আপনাদের এই পেজেরই উপরেই আছে, আমাদের পেজ নাম্বার 520। দেখেন, টেস্ট অফ হাইপোথিসিস অ্যাবাউট দি পপুলেশন মিন হোয়ার সিগমা অথবা আমরা যেটা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ আননোন এন্ড স্যাম্পল সাইজ ইজ স্মল। আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা নেই, স্যাম্পল সাইজটা ছোট, ছোট মানে 30 or less than 30. When the population distribution is normal and standard deviation is unknown, then t statistics is defined as t equals to x bar minus mu divided by standard deviation divided by root over n. আমি আবার বলছি, sample mean minus population mean divided by standard deviation into root over n. root over n টা এখানেও সরাসরি আলাদা করে লিখতে পারি আমরা, তো সমস্যা নেই। সেক্ষেত্রে এখানে এই s টা এখানে না দিয়ে আমরা এখানে এটাকে মাল্টিপ্লিকেশন আকারেও লিখতে পারি, ওকে, অসুবিধা নেই, আমরা যেভাবে আছে বই সেভাবেই দেখছি। সো স্যাম্পল এটা কি, এক্স বারটা হলো স্যাম্পল মিন, এক্স বারটা হলো স্যাম্পল মিন, ওই যে দেখেছি 15.8 কিলো সেটা। এটা কি পপুলেশন মিন, হাইপোথেসাইজড পপুলেশন মিন, অথবা পপুলেশন মিন আমাদের প্রশ্নে দেওয়াও থাকতে পারে পপুলেশন মিন। হ্যাঁ, কখনো কখনো বলতে পারে আমরা কি ধরে নিতে পারি সবার গড় বেতন 5,000 টাকা, সবার গড় বেতন 10,000 টাকা, হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো আমরা ওটাকে বলবো হাইপোথেসাইজ পপুলেশন মিন। কিন্তু এখন আমরা যে প্রবলেমটা নিয়ে কাজ করছি সেখানে আমার হাইপোথেসিসের দরকার নেই, এখানে আমাকে বলে দিয়েছে যে প্রতিটা বোতলে প্রতিটা টিনে 16 কেজি করে তেল থাকার কথা, আর এন হলো স্যাম্পল সাইজ, ওই যে আমি 10টা টিন বেছে নিয়েছি ওইটা হলো আমার স্যাম্পল সাইজ। ফর্মুলাটা হলো টি ইকুয়ালস টু এক্স বার মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই রুট ওভার n। ওকে, স্যাম্পল মিন, পপুলেশন মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্যাম্পল সাইজ। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা লিখেছেন ওরা, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলাটা আমি যখন ম্যাথস করব তখন, যখন পরের অঙ্কটাতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব তখন দেখব। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে মানটা দিয়ে দিয়েছে প্রশ্ন, আপাতত আমরা এটা নিয়ে ওরিড না হই। আচ্ছা এখন আসেন, এই ফর্মুলাতে আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, ফর্মুলাতে কোনো জিনিস বুঝি না এমন কেউ আছেন কিনা? ইফতেখার আমাকে একটু রেসপন্স করেন, ফর্মুলার সবগুলো 4টা জিনিস আমি বুঝিয়েছি, 4টা জিনিস বুঝেছেন কিনা? জি স্যার বুঝছি। ওকে, আর একটা জিনিস টি ডিস্ট্রিবিউশনে দেখবেন একটা ডিগ্রি অফ ফ্রিডম থাকে, ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা হলো n-1। ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা হলো n-1। ওকে, সো আমরা এখন আসেন ম্যাথসে চলে যাই। আমরা প্রথমে নাল হাইপোথিসিস কি ধরলাম, লেট দ্য নাল হাইপোথিসিস বি দ্যাট স্যাম্পল মিন ওয়েট ইজ নট ডিফারেন্ট ফ্রম ইন্টেন্ডেড ওয়েট, ইজ নট ডিফারেন্ট ফ্রম ইন্টেন্ডেড ওয়েট। কি কি দেয়া আছে, স্যাম্পল সাইজ কত 10, আমার স্যাম্পল মিন কত 15.8, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.50, পপুলেশন ওয়েট বা ইন্টেন্ডেড ওয়েট 16। তা আমি মানগুলো বসিয়ে দেই, এক্স বার 15.8, মিউ 16, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.50, রুট ওভার n 10, রুট ওভার 10 ক্যালকুলেশন করলে আমার মান আসছে 0.1266,
ডবল সিক্স। এই যে মানটা আমরা পেয়েছি এটাকে আমরা বলবো সাধারণত ক্যালকুলেটেড ভ্যালু, এটাকে আমরা সিবিএ বলতে পারি, এটাকে আমরা বলবো ক্যালকুলেটেড ভ্যালু। এখন আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা এটা কিভাবে টেস্ট করব? দেখুন প্রশ্নে কিন্তু আমাকে লেভেল অফ সিগনিফিকেন্সের মান বলে দেয় নাই, লেভেল অফ সিগনিফিকেন্স আমি কত ধরবো সেটা বলে দেয়নি। যদি কখনো প্রশ্নে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স বলে দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা বাই ডিফল্ট লেভেল অফ সিগনিফিকেন্স ধরবো 5%। বাই ডিফল্ট লেভেল অফ সিগনিফিকেন্স ধরবো 5%। আর ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা কি? ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা হলো n-1। আমার টি টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি পপুলেশন মিনের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা হলো n-1। ডিগ্রি অফ ফ্রিডম ডিএফবিও লিখে এটাকে, এটার ফর্মুলা হলো n-1। ওকে, সো n-1, n কত? 10। n যদি 10 হয় তাহলে n-1 মানে 9। তাহলে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হবে এখানে 9, সিম্পল। তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে টি, টেবল ভ্যালু অফ টি। আমরা এখন টেবিল ভ্যালুটা বের করব। ডিগ্রি অফ ফ্রিডম হলো 9, আমার ডিগ্রি অফ ফ্রিডম হলো 9, লেভেল অফ সিগনিফিকেন্স হলো 5%। এটা কোত্থেকে বের করব? আমি আপনাদেরকে একটা টি টেস্টের টেবল ভ্যালু আমি আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আমি এটা আপনাদের সুবিধার জন্য করে দিচ্ছি। ওকে, আশা করি আমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? ইফতেখার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, খেয়াল করেন আমরা বাই ডিফল্ট যে টেস্টগুলো করছি এগুলো সব টু টেইল টেস্ট। আমরা এখন যে ম্যাথসটা করছি এটা টু টেইল টেস্টের ম্যাথস। সো আমি গত ক্লাসেই ওয়ান টেইল টেস্ট এবং টু টেইল টেস্ট নিয়ে আলোচনা করেছিলাম, আমরা আপাতত ওদিকে যাচ্ছি না। আমরা জাস্ট আজকে দেখবো এখন আমি যে ম্যাথসটা করছিলাম সেই ম্যাথসটাতে আমরা দুটো জিনিস পেয়েছি। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি পেয়েছি আমরা। খেয়াল করেন, আমরা দেখেছি আমার ডিগ্রি অফ ফ্রিডম হলো 9, লেভেল অফ সিগনিফিকেন্স হলো 5%। লেভেল অফ সিগনিফিকেন্স 5%, ডিগ্রি অফ ফ্রিডম 9। তাহলে আমার খেয়াল করেন আমি বলছি বাই ডিফল্ট এটা টি টেস্ট করছি, টু টেল টি টেস্ট। তো টু টেল টি টেস্টের আমি যেহেতু করছি তাহলে এখানে দেখেন আমার 5% লেভেল অফ সিগনিফিকেন্স। 5% মানে কি 0.05 না? 0.05। তাহলে টু টেইলের ক্ষেত্রে 0.05 হলো এটা, এই কলামটা টু টেইল। যেটা ওয়ান টেইলের ক্ষেত্রে 0.025 সেটা টু টেইলের ক্ষেত্রে 0.05। আবার ডিগ্রি অফ ফ্রিডমটা দেখেন হরাইজন্টালি দেওয়া আছে লেভেল অফ সিগনিফিকেন্স আর ভার্টিক্যালি দেওয়া আছে ডিগ্রি অফ ফ্রিডম। আমি ডিগ্রি অফ ফ্রিডম কত পেয়েছিলাম? ডিগ্রি অফ ফ্রিডম হলো 9 আর লেভেল অফ সিগনিফিকেন্স 5% বা 0.05। তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম যদি হয় 9 তাহলে এই 9 বরাবর, খেয়াল করেন এই 9 বরাবর এবং এই 0.05 বরাবরে আমার মান হচ্ছে কত? সরি 0.05 টু টেইলের ক্ষেত্রে, এই টু টেইলের ক্ষেত্রে এবং ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে আমার মানটা পাচ্ছি 2.26। আমরা কি দেখতে পাচ্ছি? ইফতেখার আপনি কি দেখতে পাচ্ছেন আমাদের এই মানটা? স্যার দেখতে পাচ্ছি স্যার। আরেকবার স্যার ওই যে ওয়ান টেল আর টু টেলের বিষয়টা একটু যদি বলতেন। ওই যে মানে আচ্ছা, টু টেইল হলো যেখানে আমার, আমি এখানে দেখিনি আপনারা যেহেতু প্রশ্নটা করেছেন আমরা এটা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, তারপর আমি আরেকটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টু টেইল টেস্ট, ওকে, টু টেইল টেস্ট is that where the hypothesis is about the population mean is rejected for value of falling into either tail of the sampling distribution. When the hypothesis about population mean is rejected only for value of falling into one of the tails of the sampling distribution, then it is known as one tail test. If it is right tail, then it is called right tail test or one-sided alternative to the right. If it is on the left tail, then it is one-sided alternative to the left or called left tail test. For example, আমরা বলছিলাম null hypothesis যদি হয় 100, null hypothesis যদি হয় 100, যেখানে কিনা alternative test হলো আমার research hypothesis হলো either more than 100 or less than 100, সেক্ষেত্রে এটা হবে one tail test. Since H1 specifies that population lies on particular side of 100, অর্থাৎ খেয়াল করে দেখেন যে কোনো একটা হতে পারবে,
যেমন আমি যদি বলি আমার এই যে ইন্টেন্ডেড ওয়েট, যে তেলটা আমি এখানে ভরছি বা তেলটা আমি যেখানে ফিলিং করব, সেটা মোর দেন 16 কিলো হতে পারবে, কোনো সমস্যা নেই। আমি বলছি মোর দেন 16 কিলো হবে, সেই ক্ষেত্রে আমি কি করব, এটা ওয়ান টেইল টেস্ট করব। অথবা যদি আমি বলি এটা লেস দেন 16 কিলো হলে হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট আমার ইন্টেন্ডেড ওয়েটটা কি ছিল একটু খেয়াল করেন। ইন্টেন্ডেড ওয়েটটা কি লেস দেন 16 কিলো বা মোর দেন 16 কিলো ছিল? ইফতেখার একটু খেয়াল করেন, আমার ইন্টেন্ডেড ওয়েটটা কি ছিল? প্রত্যেকটা বোতলে এক্স্যাক্টলি 16 কেজি তেল থাকার কথা না? জি স্যার। কারণ আমি যদি বলি না 16 কেজির চেয়ে বেশি থাকলে চলবে, বেশি থাকতে হবে, অথবা 16 কেজির চেয়ে কম থাকতে হবে, তখন এটা কি হয়ে যেত? ওয়ান টেইল টেস্ট হয়ে যেত। ওয়ান টেইল। কিন্তু আমাকে বলেছে কি এক্স্যাক্টলি 16 কেজি। এই যে দেখেন আমাদেরটা কি, আমাদেরটা হলো দ্য সাম নাইল হাইপোথিসিস ইজ টেস্টেড এগেইনস্ট হোয়ার population mean is not 100 is a two tail test since mu can be on either side of 100। আমাকে যেহেতু যদি আমার অ্যাকসেপ্টেন্স রিজিয়ন রিজেকশন রিজিয়ন যদি আমার দুদিকেই হয়, অর্থাৎ খেয়াল করে দেখেন, আমরা কোন তেল বিক্রেতা কি চাইবে তার তেলের বোতলের মধ্যে 16 কেজির চেয়ে বেশি তেল ভরতে? এতে করে কার লাভ হবে? কনজিউমারের লাভ হবে, কিন্তু আপনার তো লস। আবার দেখেন, আপনি যদি 16 কেজির চেয়ে কম তেল ভরে বাজারে বিক্রি করেন, তাহলে কি আপনি কেস খাবেন না? আপনার বিরুদ্ধে কি লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে না? কারণ আপনি বলেছেন 16 কেজি তেল কিন্তু তার চেয়ে কম দিয়েছেন। সেক্ষেত্রে দেখেন আমরা স্পষ্টত বুঝতে পারছি ওকে এক্স্যাক্টলি 16 কিলো, অথবা এটাতে একেবারে নমিনাল কোন একটা পার্থক্য থাকতে পারে যেটা কিনা একেবারে খুবই ইনসিগনিফিকেন্ট। এমন পার্থক্য থাকতে পারে যেটাকে আমরা মার্জিন অফ এররের মধ্যে ফেলতে পারবো, যে এইটুকু মার্জিন অফ এরর, এটা অপারেটিং এরর হতে পারে। কিন্তু আমরা কখনোই এটা কি করতে পারবো না। সো আমরা দেখেন রিজেকশন রিজিয়ন দুদিকেই, আমরা রিজেকশন রিজিয়ন অর্থাৎ গ্রেটার দেন, আমরা যদি 16 কেজির বেশি হয় সেটাও যেরকম নিতে পারবো না, 16 কেজির নিচে হলেও নিতে পারবো না। আমাদের অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা ছিল এরকম, আমাদের অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা হলো 5% আমরা যেটা ধরছি সেটা টু টেইল, এটা ওয়ান টেইল না। এটা যদি এমন হতো, আমাকে যদি বলে দিত, আমাকে যদি পরীক্ষার প্রশ্নতে এমন বলতো যে ইন্টেন্ডেড ওয়েটটা মোর দেন 16 কিলো হবে, সেক্ষেত্রে সেটা হবে রাইট টেইল টেস্ট। আবার এমনও যদি বলতো যে আমার যে অ্যাকসেপ্ট রিজেকশন রিজিয়নটা, কিংবা আমাদেরকে যদি বলতো ইন্টেন্ডেড ওয়েটটা লেস দেন 16 কিলো হবে, সেক্ষেত্রেও আমি ওয়ান টেইল করতে পারতাম। কিন্তু এখন আমাকে যেহেতু এটা বলে দেয়নি, সেহেতু 16 কেজির উপরে গেলে যেভাবে আমি নিতে পারবো না, 16 কেজির নিচে গেলেও কি করতে পারবো না, আমি নিতে পারবো না। এই জন্য এগুলো কি আমার টু টেইল টেস্ট। সো আমরা আপাতত টু টেইল টেস্টের যেটুকু আমরা বুঝেছি আপাতত এটুকু নিয়ে আগাই। আমরা আমাদের কোর্স যখন ইন্ট্রোডাকশন টু রিসার্চ পড়বো বা রিসার্চ মেথোডলজি পড়বো, তখন আমরা এটা নিয়ে আরো ডিটেইলস আলোচনা করবো। ইফতেখার, আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো তাহলে দেখেন এখন আমরা টু টেইল টেস্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এখন টু টেইল টেস্টে দেখেন ডিগ্রি অফ ফ্রিডম হলো 9। ডিগ্রি অফ ফ্রিডমটা আমরা আগেও আলোচনা করছি গত ক্লাসে। এখানে ফর্মুলা হলো n-1। ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা হলো n-1। তাহলে আমার 10-1 ইকুয়ালস টু 9। লেভেল অফ সিগনিফিকেন্স যেহেতু দেয়া নাই, সেইটা আমি 5% ধরে নিচ্ছি। তো এই হলো আমার 5% লেভেল অফ সিগনিফিকেন্স। 5% মানে কি? 5% যে কথা 0.05 একই কথা না ইফতেখার? জি জি স্যার। 5% means 0.05. Any doubt? না স্যার। ওকে, তাহলে দেখেন আমরা আমাদের এই চলে যাই। দেখেন টু টেইল, কেন টু টেইল আমি বললাম, টু টেইল 0.05 বরাবরে আমার ডিগ্রি অফ ফ্রিডম হলো 9। তাহলে আমার মানটা কত পাচ্ছি? 2.26। 2.26 এটাকে আমরা বলছি ট্যাবল ভ্যালু, এটাকে আমরা বলছি ট্যাবল ভ্যালু। তাহলে আমার ট্যাবল ভ্যালুটা আমি কি পেলাম? আমি ট্যাবল ভ্যালুটা পেলাম 2.26, অর্থাৎ 5% লেভেল অফ সিগনিফিকেন্সে ডিগ্রি অফ ফ্রিডম যদি 9 হয়, সেক্ষেত্রে আমার ট্যাবল ভ্যালু হবে 2.26। এটাকে বলে এই 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 2.26 টাকে আমরা কি বলছি? এই 2.26 টাকে আমরা বলছি ট্যাবল ভ্যালু। এখন আসেন ট্যাবল ভ্যালু এবং ক্যালকুলেটেড ভ্যালুটা আমরা কেন বের করলাম এত কষ্ট করে, আমরা কেন করলাম? আসেন, আমাদের শর্তটা কি? দেয়ার ইজ অ্যান অ্যাজাম্পশন, একটা শর্ত আছে এখানে। ট্যাবল ভ্যালুটা যদি ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড় হয়,
খেয়াল করেন আমরা এখানে সাইনটা অ্যাভয়েড করব, আমরা সাইনটা অ্যাভয়েড করব। টু টেল টেস্ট এটা যে কোনো এন্ডে হতে পারে, আমরা সাইনটা ইগনোর করব, পজিটিভ নেগেটিভ সাইনটাকে আমরা ইগনোর করব। নেগেটিভ মানে হলো আমার লেফট সাইডে পড়বে, সমস্যা নেই। আমরা যেহেতু টু টেল টেস্ট তাই দুদিকেই আমার কিন্তু রিজেকশন রিজিয়ন আছে। খেয়াল করে দেখেন আমার ক্যালকুলেটেড ভ্যালু আসছে 1.266, টেবল ভ্যালু আছে 2.26। আমাদেরকে একটা শর্ত মনে রাখতে হবে, ইফ টেবল ভ্যালু ইজ গ্রেটার দেন কম্পিউটেড ভ্যালু বা ক্যালকুলেটেড ভ্যালু দেন দ্য নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। আপনারা একটু নোট ডাউন করে রাখুন, টেবল ভ্যালু যদি ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে আমার নাল হাইপোথিসিসটা কি হবে, অ্যাকসেপ্ট হবে। আর টেবল ভ্যালু যদি ক্যালকুলেট ভ্যালুর চেয়ে ছোট হয় বা কম্পিউট ভ্যালুর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে। টেবল ভ্যালুটা যদি আমার কি হয়, ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড় হয় সেক্ষেত্রে এটা কি হবে, আমার নাল হাইপোথিসিসটা কি হবে, অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস। ওকে, টেবল ভ্যালু যদি ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড় হয় অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস। আর টেবল ভ্যালু যদি ক্যালকুলেট ঠিক উল্টাটা হবে, টেবল ভ্যালু যদি ক্যালকুলেট ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে। তাহলে দেখেন এখানে আমরা কি পাচ্ছি, আমার এখানে টেবল ভ্যালুটা বড় না ক্যালকুলেট ভ্যালুটা বড়, টেবিল টেবল ভ্যালু বড়। তাহলে আমার নাল হাইপোথিসিস কি হবে, নাল হাইপোথিসিসটা এখানে অ্যাকসেপ্ট হবে, এটা অ্যাকসেপ্ট হবে। তো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়া মানে কি, the computed value of t is smaller than the table value, table value চেয়ে ছোট অর্থাৎ table ভ্যালুটা বড়, therefore the difference is insignificant and null hypothesis is accepted। তো null hypothesis যেটা accepted, null hypothesis আমি কি ধরেছিলাম, আমি null hypothesis ধরেছিলাম যে sample mean weight is not different from intended weight। null hypothesis ধরেছিলাম যে sample mean weightটা intended weight এর চেয়ে ডিফারেন্ট নয়, significantly different নয়। সেহেতু আমার এটা যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে, আমরা আমাদের যে স্টেটমেন্ট সেটাই থাকবে। hence the difference between sample mean and weight, sample mean weight and intended weight is insignificant। আমরা তাহলে বুঝতে পারলাম যে অবশ্যই এই আমাদের স্যাম্পল মিন ওয়েট এবং পপুলেশন ওয়েটের মধ্যে ডিফারেন্সটা আছে, তবে সেটা কিনা তেমন সিগনিফিকেন্ট না, অর্থাৎ এটুকু আমার মার্জিন অফ এরর এর মধ্যে আমি কাউন্ট করতে পারি। এখন এই কোয়েশ্চেনটা আমরা বুঝতে পেরেছি কিনা, দিস ইজ দ্য বেসিক প্রবলেম অফ টি টেস্ট অফ হাইপোথিসিস অ্যাবাউট পপুলেশন মিন। আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? স্যার এখানে ওই যে টি টেস্টের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বলছে যে স্যাম্পল সাইজ যদি 30 বা তার নিচে হয় আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া না থাকে, জি সেক্ষেত্রে টি টেস্ট করা লাগবে। স্যার এই ইলাস্ট্রেশনের মধ্যে তো স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিছে, এক্ষেত্রে কি শুধু ওই যে মানে স্যাম্পল সাইজটা দেখে কি এটা টি টেস্টের মধ্যে ফেলে দিব? জি জি জি, এটা যেমন এই যে দেখেন এখানে এই যে আমাকে কি বলেছে, এটা আমাকে বলেছে ইন জেনারেলি দ্য ফলোইং দ্য সাম ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস। এখানে আমাকে বলেছে ইন জেনারেলি এটা কি থাকে, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আননোন থাকে, স্যাম্পল সাইজটা স্মল থাকে। এখন ওরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা যদি দেয়া না থাকতো, যেমন এটা তো অ্যাকচুয়ালি এমন না, আমরা অ্যাকচুয়ালি কিন্তু এই ধরনের জিনিস পাবো না। এটা আমরা জাস্ট একটা বেসিক ম্যাথ করেছি, সেখানে আমাকে মানগুলো দেয়া ছিল। আমরা একটু পরে আমি আপনাকে পরের ম্যাথটাতে এই জিনিসটা আরো ক্লিয়ার করে দিব। এখানে যেমন আমাকে স্যাম্পল আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দিয়ে দিয়েছে ওরা, ঠিক আছে। ইন জেনারেল এটা দেয়া থাকবে না। ইন জেনারেল আপনি যখন রিসার্চ করবেন, আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন কোথাও রিসার্চ করবেন, রিসার্চের সময় কি আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দেয়া থাকবে কোথাও? না, দেয়া থাকবে না। তো আপনার যখন দেয়া থাকবে না, এটা তো আমাদেরকে ম্যাথসটা শিখাচ্ছে। আমি আপনাদেরকে কনফিউজ না হওয়ার জন্য প্রথমে কিন্তু একটা জিনিস বলেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি এখানে পুরোপুরি রিসার্চে যাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি রিসার্চ কোর্স করছি না, আমরা এখানে মূলত করছি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর কোর্স। সেই তো আমরা রিসার্চের কিছু জিনিসকে আপাতত ইগনোর করে যাব, ঠিক ইগনোর না, যেটা আমাদের অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা পড়বো, রিসার্চ কোর্সে গিয়ে পড়বো, ঠিক আছে। যেমন দেখেন আপনি কখনো পাবেন না কিন্তু যে মিন ওয়েট দেয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে, এগুলো কিন্তু বের করে নিতে হয়। আমরা পরের ম্যাথসটাতে এক্স্যাক্টলি ইমিডিয়েটলি পরের ম্যাথসটাতে আমরা এই জিনিসটা নিয়ে কিন্তু আলোচনা করব। এই ম্যাথসটাতে আমাদের আপাতত এই ম্যাথসটাতে আর কোনো কোশ্চেন আছে কিনা? ইফতেখার, আপনি মনে হয় আমার উত্তরটা পেয়েছেন, আমি পরের ম্যাথসটাতে আপনাকে এই ডিটেইলসটা আরেকটু জানাচ্ছি।
জি আর স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছেন কিনা? আপনারা যারা আছেন ক্লাসে আজকে তাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না থাকলে আমরা পরের ম্যাথসটাতে যাব। স্যার, জি বলুন। স্যাম্পল মিন ওয়েট আর ইন্টেন্ডেড ওয়েটের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারি না। আচ্ছা, খেয়াল করেন, ইন্টেন্ডেড ওয়েট হলো যেটা আমার তেল প্রত্যেক 10টা টিন না 1000টা টিনও যদি আমার এখানে কি থাকে এই কারখানাতে থাকে, যদি থাকে তাহলে আমার প্রতিটা টিনে কতটুকু করে ধরার কথা, কতটুকু করে তেল 16 কিলো ধরার কথা, এটাই হলো আমার কি ইন্টেন্ডেড ওয়েট। ঠিক আছে, অর্থাৎ আমি মেশিনটাকে কি করেছি, আমি মেশিনটাকে টিউন করেছি কতর জন্য, কত কেজি করে তেল ইয়া করবে, 16 কিলো। জি 16 কিলো করে আমার তেল সে ফিল করবে। কিন্তু আমি 10টা টিন র্যান্ডমলি বেছে নিছি, র্যান্ডমলি 10টা টিন দৈব চৈতে ভাবে বেছে নিলাম, ওই 10টা টিনের ওজন পেলাম, গড় ওজন পেলাম 15.8 কিলো। 15.8। বুঝতে পেরেছি? এটাই হলো আমার স্যাম্পল মিন। ওখানে কিন্তু আমার 1000টা টিনও থাকতে পারে, একটা ফ্যাক্টরিতে কি আর 10টা টিন থাকবে? নিশ্চয়ই না, 100টাও থাকতে পারে, 500টাও থাকতে পারে, 1000ও থাকতে পারে, মোর দেন দ্যাট থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো স্যাম্পলটা বেশি নিতে হবে। আমি আপাতত ধরে নিচ্ছি, ধরেন না 500টা আছে, তার মধ্যে থেকে এই 500 টিনস যদি কি হয় পপুলেশন হয়, সেক্ষেত্রে এই 10টা টিন হলো আমার কি স্যাম্পল। ঠিক আছে, স্যার, ডিফারেন্স কত হইলে সিগনিফিকেন্ট ধরে নিব? ডিফারেন্স কত হলে সিগনিফিক্যান্ট না, ডিফারেন্স তো হয়েছে 16 কিলো আর 15.8 কিলোর মধ্যে তফাৎ আছে না, কিন্তু এই তফাৎটাকে সিগনিফিকেন্ট কিনা এটা আপনাকে টেস্ট করতে বলেছে। কারণ সিগনিফিকেন্ট যদি টেস্টের ডিফারেন্সটা যদি সিগনিফিকেন্ট হয়, সেক্ষেত্রে আমাকে মেশিনটা চেঞ্জ করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? কত হলে ডিফারেন্সটা সিগনিফিকেন্ট হবে সেটা না, যে এই ডিফারেন্সটা আছে সেটা সিগনিফিকেন্ট কিনা সেটা আমাকে টেস্ট করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এক্স্যাক্টলি ঠিক পরের অঙ্কটাতে চলে যাচ্ছি, সেটাতে আমরা নিজেরা স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা অ্যাপ্লাই করে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করে নিব, মিন বের করে নিব। আশা করি আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ফর্মুলাগুলো মনে আছে, না হলে আমরা আবার এগুলো দেখে নিব। আসেন পরের ম্যাথটা দেখেন। প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি। ইলাস্ট্রেশন 2, prices of shares of a company on the different days in a month are found to be 66, 65, 69, 70, 69, 71, 70, 63, 64 and 68. Test whether the mean price of the shares in the month is 65. আমাকে বলছে কোন একটা কোম্পানির ভিন্ন ভিন্ন দিনে শেয়ার প্রাইস, ওকে, আমরা শেয়ার মার্কেটে শেয়ার প্রাইস ভিন্ন ভিন্ন পাচ্ছি। ঠিক আছে, মাসের যে কোনো 10 দিন এভাবে বেছে নিয়েছে ওরা, 66, 65, 69, 70 এত এত। আমাকে টেস্ট করতে বলছে whether the mean price of the shares in the month is 65। বলছে গড়ে কি পুরো মাস জুড়ে এই শেয়ারের দাম 65 ছিল কিনা। খেয়াল করে দেখেন, এখানেও কিন্তু আমাকে এক্স্যাক্টলি 65 বলে দিয়েছে, সেই তো আমরা এটাও টু টেল টেস্ট করব। আমাকে বলছে গড়ে আমরা কি ধরতে পারি যে এখন দেখতে পাচ্ছেন ইফতেখার, আপনি কি খেয়াল করেছেন এখানে কিন্তু আমাদের কি দেয়া নাই, আমাদেরকে কিন্তু ইন্টারনেট ওয়েটের কথা বলা নাই। আগের কথা যেমন ছিল যে আমি 16 কেজি করে তেল ঢুকাবো, 16 কেজি করে তেল ফিলিং করবো, সেটা ছিল, কিন্তু এখানে কিন্তু এরকম কিছু নাই। অর্থাৎ এটা আপনার হাতে না। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। পপুলেশন মিনটা এখানে আপনার হাতে নাই, এটা হলো ইন্টেন্ডেড পপুলেশন মিন না, এটা হলো কি অ্যাপ্রক্সিমেটেড, অ্যাজিউমড। এই পপুলেশন মিনটা আমি কি ধরে নিচ্ছি। ওকে, সো আমাকে কিন্তু এই যে মানগুলো দিয়েছে এগুলা কি, এগুলা যে কোনো 10 দিনের একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়েছে, ডেসক্রিপটিভ। তো আমরা এখন আমাদের প্রথমে আমরা এই ম্যাথটাতে কিছু ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করব, তারপর আমরা ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস করব। প্রথমে আমাকে নাল হাইপোথিসিস, আমাকে বলেছে যে আসলে কি গড়ে প্রতিটা শেয়ারটার দাম পুরো মাস জুড়ে কি গড়ে 65 করে ছিল কিনা। তো আমি তো এটা জানি না ছিল কিনা, এখন আমাকে দেখতে হবে যে স্যাম্পল মিন যেগুলো পেয়েছে এগুলো হলো স্যাম্পল মিন, আর এটা হলো পপুলেশন মিন। ওকে, স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এবং এটা হলো পপুলেশন, এটা হলো অ্যাপ্রক্সিমেশন, যে অ্যাজিউমড মিন।
ওটা ছিল আমার স্যাম্পল মিন, এটা হলো অ্যাজিউম মিন। তাহলে আমাকে প্রথমে হাইপোথিসিস ধরতে হবে যে এদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি নেই। তো আমি নাল হাইপোথিসিস কি ধরি? নাল হাইপোথিসিস আমরা ধরি যে স্যাম্পল মিনের সাথে পপুলেশন মিনের যে ডিফারেন্সটা সেটা সিগনিফিকেন্ট না। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি ঠিক আছে স্যাম্পল মিন যেটা এবং পপুলেশন মিন যেটা সেটার মধ্যে তফাৎ নেই। তো তফাৎ নাই মানে কি? তফাৎ নাই দ্বারাই আমরা এটাই বুঝাচ্ছি না যে আসলে হ্যাঁ ধরে নিচ্ছি মিন প্রাইসটা কি আছে, এটাই ঠিক আছে 65। আমি কি বুঝতে পেরেছি? স্যার না এখানে নাল হাইপোথিসিসটা মানে এই যে এটার সাথে রিলেট করে লিখতে হবে না, এই যে দ্য মিন প্রাইস অফ দ্য শেয়ারস ইন দ্য মান্থ ইজ 65। আমরা নাল হাইপোথিসিস এটাই লিখবো, অর্থাৎ এটাকে আমরা নাল হাইপোথিসিস ধরবো। নাল হাইপোথিসিস মানে কি? দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন এন্ড অ্যাজিউম মিন। রাইট। আমাকে তো বলেছে কি অ্যাজিউম মিন বলছে 65 না, জি। তা আমি ধরে নিচ্ছি যে না আসলে ডিফারেন্সটা সিগনিফিকেন্ট না। তো সিগনিফিকেন্ট না মানে কি? তাহলে এটাকে আমি আমার কি ধরতে পারি? স্যাম্পল ধরতে পারি। আমার এটাই আমার মান বা এটা ঠিক আছে, দুইটাই একই। জি ডিফারেন্স তো নাই বলছে, তাই না? তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার স্যাম্পল মিনটাও কি 65 অথবা তার কাছাকাছি হবে। সেজন্য আমি কি করছি, নাল হাইপোথিসিস ধরে নিচ্ছি যে ওকে এটা ঠিক আছে যে মিন প্রাইস অফ দ্য শেয়ারস ইন দ্য মান্থ ইজ 65, কিন্তু আমি এটা এখনো বের করে দেখি নাই তো। ঠিক আছে, আমি প্রথমে ধরে নিচ্ছি যে এদের দাবিটা ঠিক আছে। আমি আবার বলছি রিসার্চের ক্ষেত্রে আমরা কখনো নালকে প্রাধান্য দেই না, আমরা অল্টারনেটিভকে প্রাধান্য দেই। নালকে প্রাধান্য দেই না, অল্টারনেটিভকে প্রাধান্য দেই। কিন্তু আমরা এখানে যেহেতু ম্যাথস করছি সেহেতু আমরা এখানে নাল হাইপোথিসিসটা ধরেই ম্যাথসটা শিখছি। ম্যাথসটা শিখার একটা পর্যায়ে আপনি যখন ডেভেলপড হয়ে যাবেন, অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনি তখন রিসার্চ হাইপোথিসিস নিয়ে কাজ করতে পারবো, যেটা আমরা ইন্ট্রোডাকশন টু রিসার্চ কোর্সে শিখব। আপাতত দেখেন আমার নাল হাইপোথিসিস কি ঠিক আছে, ধরে নিচ্ছি যে মিন প্রাইসটা শেয়ারের মিন প্রাইসটা সারা মাস জুড়ে 65 ছিল। ওকে, সো আমরা এটা এখানে ছোট করে লিখছি, আপনারা এইভাবে লিখবেন। আপনারা লিখবেন লেট আস টেক দ্য নাল হাইপোথিসিস দ্যাট দ্য মিন প্রাইস অফ দ্য শেয়ারস ইন দ্য মান্থ ইজ 65। এই পুরো স্টেটমেন্টটাই লিখবেন আপনারা, ওয়েদারটা লিখবেন না, ওয়েদার থেকে এখানে লিখবেন লেট দ্য নাল হাইপোথিসিস বি দ্যাট দ্য মিন প্রাইস অফ দ্য শেয়ারস ইন দ্য মান্থ ইজ 65। এখন আমরা ম্যাথসটা করব। আমরা অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট স্ট্যাটিস্টিক ধরে নিয়েছি যেহেতু স্যাম্পল সাইজটাও ছোট, টি ইকুয়ালস টু স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই রুট ওভার এন। এই রুট ওভার এনটা এখানেও লেখা যায়, উপরেও লেখা যায়। ওকে, এখানে না লিখে এখানে লিখতে পারেন আপনারা চাইলে ক্যালকুলেশনের সুবিধার জন্য। আসেন আমরা এখন মানগুলো বসিয়ে নেই। আমরা এখন আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা যে শিখেছিলাম কি করা, মিন বের করা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা, সেটাই করছি আমরা। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন ডিরেক্ট মেথডে যাচ্ছি না, আমরা আমরা এখন ডিরেক্ট মেথড দিয়ে করব। আমরা খেয়াল করেন আমরা কিন্তু ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথড এই দুইটা মেথডে কিন্তু আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি শিখেছিলাম। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা মিন, মুড, মিডিয়ান বের করেছিলাম, ওখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় শিখেছিলাম। সো দুটো মেথড আছে, ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথড। তা আমরা যেহেতু এখানে অ্যাকচুয়াল ডাটা নিয়ে কাজ করছি, কোনো অ্যাজিউম মিন ধরছি না, ঠিক আছে, সেহেতু আমরা এটাকে বলছি ডিরেক্ট মেথড। তো আমরা দেখেন এই ডেটাগুলোর মধ্যে কোনো ক্লাস ইন্টারভেলও কিন্তু নেই, কোনো ক্লাস ইন্টারভেল নেই, ডিসক্রিট ডেটা দেওয়া আছে ইন্ডিভিজুয়াল। তো দেখেন প্রথমে আমরা 10টি শেয়ারের দাম যে দেওয়া ছিল 66, 65 এগুলো লিখে ফেলেছি। লিখার পরে আমি কি করলাম, আমার ডেভিয়েশনটা আমি ধরলাম। এখান থেকে যে কোনো একজনকে আপনি কি করতে পারেন, অ্যাজিউম করতে পারেন। খেয়াল করেন ওরা 65 কে অ্যাজিউম মিন ধরেছে, 65 কে অ্যাজিউম মিন ধরেছে। আপনি 65 কে ধরতে হবে জরুরি না, আপনি এখানে থেকে যে কোনো একটা, এই 10টার মধ্যে যে কোনো একটাকে আপনি ধরতে পারেন। এই ডিটা মানে কি, ডি অ্যাকচুয়ালি ইজ হোয়াট, ডি মিনস হোয়াট, ডি মিনস এক্স সাবট্রাক্ট এ, এক্স মাইনাস এ। এই এটা ওরা এখানে ধরেছে, এটাকে 65 কে ওরা অ্যাজিউম মিন ধরেছে। এগুলো হলো সব অ্যাকচুয়াল মিন, আর 65 কে ধরেছে ওরা অ্যাজিউম মিন। ডি মিনস হোয়াট, ডি ইকুয়ালস টু এক্স মাইনাস এ। তাহলে আমরা ডিফার করি, যেহেতু 65 কে ধরেছে তাহলে এক্স মাইনাস 65, তাহলে 66 মাইনাস 65 1, আবার 65 মাইনাস 65 0, 69 মাইনাস 65 4, 70 মাইনাস 65 5, 69 মাইনাস 65 4, আবার 71 মাইনাস 65 6, 70 মাইনাস 65 5, এইভাবে করে করে মানগুলো বের করলাম এবং এইগুলোকে ডি এর মানগুলোকে সামেশন করলে আমরা পাচ্ছি সামেশন ডি ইকুয়ালস টু 25। ওকে,
এখন দেখেন ইন্ডিভিজুয়াল এই মানগুলোকে আমরা কি করলাম, স্কোয়ার করলাম, ডি স্কোয়ার। এগুলো আমরা এই জন্যই করছি যাতে করে আমরা ডিরেক্ট মেথডে আমরা আমরা যেন কি বের করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি। তাহলে 1 কে স্কোয়ার করলে 1, 0 কে স্কোয়ার করলে 0, 4 কে স্কোয়ার করলে 16, 5 কে স্কোয়ার করলে 25, 4 কে স্কোয়ার করলে 16, 36, 25, 4, 1, 9। ওকে, এখন দেখেন আমরা যখন সাম করছি, সাম করার পর আমরা সামেশন ডি স্কয়ার পেয়েছি 133, সামেশন ডি পেয়েছি 25। তাহলে আমরা মিনটা বের করে নেই, স্যাম্পল মিনটা। আমরা স্যাম্পল মিনের ফর্মুলা হলো ডিরেক্ট মেথডে এক্স আমরা ইন্ডিয়াতে আমরা যখন এটাকে অ্যাকচুয়ালি করব a প্লাস সামেশন ডি ডিভাইড বাই n। আমি একটু কারেকশন করছি, আমরা এটা অ্যাকচুয়ালি ইনডিরেক্ট মেথডে করেছি, যেহেতু ক্লাস ইন্টারভেল নেই সেহেতু আমরা ডিসক্রিট ডেটা নিয়ে করেছি। এটা অ্যাকচুয়ালি ইনডিরেক্ট মেথড, যেহেতু আমরা অ্যাজিউম মিন নিয়ে করেছি। ঠিক আছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি আপনাদেরকে, আমার মনে হয় এখানে স্লিপ অফ টাং হয়েছিল। তো যাই হোক, এটা হলো a প্লাস সামেশন ডি ডিভাইড বাই n, a প্লাস সামেশন ডি ডিভাইড বাই n। তাহলে আমরা কি এখান থেকে এক্স বারের মানটা বের করে নিচ্ছি, 65 প্লাস 25 ডিভাইড বাই 10 ইকুয়ালস টু 67.5। আচ্ছা, আমি আরেকটু করে বলে দেই, ডিসক্রিট ডেটার ক্ষেত্রে এই যে মানগুলো দেয়া আছে এগুলোর ক্ষেত্রে আমরা যদি বলছি ডিরেক্ট মেথডে করতাম তাহলে এই 10টাকে যোগ করে 10 দিয়ে ভাগ করলে কিন্তু আমার মানটা বেরিয়ে যেত, কিন্তু ওটা না করে আমরা অ্যাজিউম মিন দিয়ে করেছি। ঠিক আছে, আসেন আমরা তাহলে মানগুলো দেখে নেই। x বার ইকুয়ালস টু অ্যাজিউম a প্লাস সামেশন d ডিভাইড বাই n ইকুয়ালস টু 65 প্লাস 25 ডিভাইড বাই 10 ইকুয়ালস টু 67.5। এটা আমি পেয়েছি আমার স্যাম্পল মিন, যেটা x বার। এখন দেখেন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এটা দিয়ে করতে পারেন, এটা দিয়ে করতে পারেন, এটা দিয়ে করতে পারেন। তো আমি পার্সোনালি এখানে সাজেস্ট করব আপনাদেরকে এটা করতে, যেহেতু আমরা এই মানটা বের করেছি। ঠিক আছে, এই মানটা আমাদের যেহেতু ইজিলি বের হয়ে আছে অলরেডি, সেহেতু আমরা এটা ফলো করাটা সহজ আমাদের জন্য। খেয়াল করেন, সামেশন ডি ইকুয়ালস টু 25, তাহলে আমি সামেশন ডি এর জায়গায় 25 লিখলাম। আবার সামেশন ডি স্কোয়ার 133, সামেশন ডি স্কোয়ার 133 লিখলাম। এন এর মান কত? এন এর মান আমার দেয়া আছে কত? স্যাম্পল কত? 10। কয়জন? 10 জন। এন ইকুয়ালস টু এখানে আমার 10, 10 minus 1, 10 into 10 minus 1, তার মানে 9, 10 into 9। ওকে, সো এই মানগুলো বসানোর পর আমি ক্যালকুলেশন করলাম, আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম 2.8, আমার এস এর মান পেয়ে গেলাম 2.8। আমরা এখন ফর্মুলাতে মানটা বসাই, t equals to স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই √n। সো স্যাম্পল মিন কত পেয়েছি? স্যাম্পল মিন আমি বের করছি 67.5 লিখলাম। ইন্টেন্ডেড ওয়েট বা পপুলেশন মিন কত ধরেছিলাম? আমি ধরেছিলাম 65। ঠিক আছে, এই 65 পপুলেশন মিন ধরেছি, তো 65 লিখলাম। এস এর মান পেয়েছি কত? 67, 2.8 লিখলাম, আর এন এর মান দেয়া আছে 10। ক্যালকুলেশন করলে আমি আমার ক্যালকুলেটেড ভ্যালু কত পাচ্ছি? তাহলে খেয়াল করেন, আপনারা একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন, তাহলে আপনাদের কনফিডেন্সটা বাড়বে। আমাদের পি ভ্যালু আসছে 2.81, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.8, আর টি ভ্যালু যেটাকে আমরা বলছি কি ক্যালকুলেটেড ভ্যালু, আমার ক্যালকুলেটেড ভ্যালু পেয়েছি 2.81। ঠিক আছে, এখন আমি দেখবো এই ক্যালকুলেট ভ্যালুটা টেবিল ভ্যালু চেয়ে বড় নাকি ছোট। তা আমি আবার দেখছি আমার স্যাম্পল সাইজ কত? 10। আমার স্যাম্পল সাইজ n এর মান হলো 10। আমরা জানি পপুলেশন মিন টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি পপুলেশন মিন, এই নিয়মের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা হলো n-1। তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম হবে, যেহেতু স্যাম্পল সাইজ 10, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? ডিগ্রি অফ ফ্রিডম হবে 10-1 মিন্স 9, আগের মতোই ডিগ্রি অফ ফ্রিডম হবে 9। আমার ডিগ্রি অফ ফ্রিডম হলো 9। লেভেল অফ সিগনিফিকেন্স যেহেতু এখানেও বলা নাই, তাহলে আমরা বাই ডিফল্ট 5% ধরে নিচ্ছি। আবার দেখেন একইভাবে লেভেল অফ সিগনিফিকেন্স যদি 5% হয়, 0.05 বরাবরে আমরা ডিগ্রি অফ ফ্রিডম 9 হলে মান হচ্ছে আমার কত? 2.26। টু টেইলের ক্ষেত্রে 0.05, টু টেইলের ক্ষেত্রে 0.05 বা 5% লেভেল অফ সিগনিফিকেন্সে
আমার ডিগ্রি অফ ফ্রিডম হলো 9, সেক্ষেত্রে আমার টেবিল ভ্যালু আসে 2.26। তো আমি ডিগ্রি অফ ফ্রিডম 9 হলে লেভেল অফ সিগনিফিকেন্স 5%-এ মান পেয়েছি 2.26। স্যার এই টেবিলটা কি স্যার আমাদের বইয়ে আছে? হ্যাঁ, আপনাদের বইয়ের লাস্ট পেজে আছে। আপনাদের বই অ্যাকচুয়ালি শুধুমাত্র ওয়ান টেইলটা আছে, ঠিক আছে? সেহেতু আমি এটা আপনাদেরকে আপলোড করে দিয়েছি, আপনারা আপনাদের ইয়াতে পেয়ে যাবেন, মিডিয়াতে পেয়ে যাবেন, অথবা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনাদেরকে আমি এই ডকুমেন্টটা দিয়ে দিয়েছি, এটা আপনারা অবশ্যই এটা একটা কপি আপনারা আপনাদের পরীক্ষার হলে নিয়ে আসবেন বা পরীক্ষার সময় রাখবেন পাশে। ইট ইজ অ্যালাউড। আমরা যেভাবে ফিনান্সিয়াল আমরা অনেকগুলো ট্যাবল ইউজ করি না, এটাও একটা ট্যাবলগুলো অবশ্যই আপনাদেরকে আনতে হবে। তো যাই হোক, এখন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? টেবল ভ্যালু পেয়েছি 2.26। এখন দেখেন টেবল ভ্যালুটা বড় নাকি ক্যালকুলেট ভ্যালুটা বড়? কোনটা বড়? টেবল ভ্যালুটা বড় নাকি ক্যালকুলেট ভ্যালুটা বড়? ক্যালকুলেটেড ভ্যালু স্যার। টেবল ভ্যালুটা এখানে ছোট, টেবল ভ্যালুটা ক্যালকুলেট ভ্যালুর চেয়ে ছোট। তা আমরা কি জানি? টেবল ভ্যালু যদি ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হবে, আর টেবল ভ্যালু যদি ক্যালকুলেট ভ্যালুর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে। সো যেহেতু এখানে টেবল ভ্যালুটা ক্যালকুলেট ভ্যালুর চেয়ে ছোট, সেহেতু এখানে আমার নাল হাইপোথিসিসটা কি হবে? রিজেক্ট হবে। উই রিজেক্ট দি নাল হাইপোথিসিস। তাহলে আমি যেহেতু নাল হাইপোথিসিসটা রিজেক্ট করেছি, তাহলে আমার এখানে যেটা ধরেছিলাম সেটা কি হয়ে যাবে? আমি নাল হাইপোথিসিস কি ধরেছিলাম? যে মিন প্রাইস অফ শেয়ারস ইন দ্য মান্থ ইজ 65। তাহলে এটা তো রিজেক্ট হয়ে গেছে, এটা কি হয়ে গেল? রিজেক্ট হয়ে গেল। তো রিজেক্ট হয়ে গেলে এটার অল্টারনেটিভটা অ্যাকসেপ্ট হবে না? ডেফিনেটলি এটার অল্টারনেটিভটা অ্যাকসেপ্ট হবে। সেক্ষেত্রে যেহেতু দ্য মিন প্রাইস অফ দ্য শেয়ারস ইন দ্য মান্থ ইজ 65, এটা নাল হাইপোথিসিস ছিল এবং এটা যেহেতু রিজেক্ট হয়ে গেছে, তাহলে আনসারটা হবে কি? দ্য মিন প্রাইস অফ দ্য শেয়ারস ইন দ্য মান্থ ইজ নট 65। ওকে, নট 65। ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে দেখেন আমরা আবার আমাদের ম্যাথস চলে যাই। লাস্টের লাইনটা দেখেন, since the computed value t 2.81 is greater than table value, অর্থাৎ টেবল ভ্যালুর চেয়ে কম্পিউট ভ্যালু বড়। উল্টাটাও লিখতে পারেন, টেবল ভ্যালু ইজ লেস দেন or smaller than computed value বা ক্যালকুলেট ভ্যালু, we reject null hypothesis. So null hypothesis যদি রিজেক্ট করছি, the mean price of the shares in the month is not 65। এই নটটা আনাটাই হলো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। সো এনিওয়ে, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া থাকা অবস্থায় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না দেয়া থাকলে সেক্ষেত্রে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে কিভাবে টি টেস্টের স্যাম্পল টি টেস্টের আমরা ক্যালকুলেশনটা করতে হয় সেটা দেখে নিলাম। টি টেস্ট অফ হাইপোথিসিস অ্যাবাউট দি আমরা পপুলেশন মিনটা দেখে নিলাম। তো এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে থেকে জেনে নিতে পারেন এই অঙ্কটুকু আমরা বুঝছি কিনা। এই দুটো, এই ইলাস্ট্রেশন 1 এবং 2 আমরা বুঝতে পারছি কিনা? বুঝা গেছে স্যার, আমি বুঝছি। বুঝছি স্যার। ঠিক আছে, আমরা আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। আর যদি না বুঝে থাকি তাহলে আমরা আমাদের গ্রুপে প্রশ্ন করে এটা আমরা জেনে নেব।